আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। এটা কিছুই না, জাস্ট বাচ্চাটার গলায় ছুরি ধরার নমুনা। মেইন সেলিব্রেট তো হবে 311 নং সেলে। সান্নাহেও বেলা সবে শুরু। দেখতে দেখতে খেয়াদের সিলেট ভ্রমণের আজ 4 দিন হয়ে গেল। ফুরফুরে মেজাজার অনাবিল হাসি জোড়ানো তার মুখশ্রী দেখে বাসায় উপস্থিত ব্যক্তিবর্গ কিছুটা দ্বিধাগ্রস্ত। বিকেলের নাস্তায় খেয়ার আবদারে করা হয়েছে রুটি আর মাংস। ডাইনিং টেবিলে বসে এক পা চেয়ারে তুলে আকৃতির ভঙ্গিতে ঝোলে রুটি ডুবিয়ে খেতে মগ্ন সে। দুনিয়াতে তার পছন্দের সর্বশীর্ষে অবস্থান করছে এই খাদ্য। সারাদিন খেলেও যার প্রতি অনীহা সৃষ্টি হয় না। তার মতিগতি চাল চলনে সবাই যখন বিস্মিত, তখন সে সব কিছুকে বুড়ি আঙ্গুল দেখিয়ে নিজ কাজে মত্ত। আমার মনে হচ্ছে দাদা ভাইয়ের জন্য আমরা মাজার শরীফে যে মানতটা করেছিলাম সেটা কবুল হয়েছে। দেখো না কি সুন্দর হাসি খুশি দেখাচ্ছে। কে বলবে এই মেয়ে 2 দিন আগে হাসপাতালের বেডে শুয়ে শুয়ে কেঁদেছে। মেয়ে নোক করে সব বিমরতি, আল্লাহ মাহমুদ সব ভালো জানে। তবে আল্লাহ জুড়াইছে, নাতনিটা আমার সুস্থ সবল হয়েছে। বাপের কোল থেকে নিয়ে এত দূরাইছি। যতই কাটুক মারুক, আমার জহির মাইয়া গুন্ডে একের চেয়ে বেশি ভালোবাসে। তোমরা যে এসেছো আমি যে কতটা খুশি হয়েছি বলার ভাষা নেই। গরিবের ঘরে বড়লোক ভাই বইয়ের পা পড়ে সৌভাগ্য আমি। গুলনহার বানু পান বানানো বন্ধ করে কপাল ভাঁজ করেন, তিক্ত স্বরে বলে ওঠেন, এক পা কবরে চইলা গেল আমাকে, তাও তোমার এই কথা কওয়া শেষ হইল না। বিয়ার পর থেকে এই কথা শুই না তবদা হইয়া গেলাম। কিসের বড় লোক ছোট লোকের পার্থক্য গড় কৌত? 2টা টাকা পয়সা থাকলে কি বড় লোক হওয়া যায়? আমি এদারে বড় লোক কই না। সারা জীবন 2 হাত ঘামাইয়া গা গতর খাইটটা সংসার করছি। কোনোদিন তোমাদের সাথে বড় লোকই ভাব দেখাইছি কইতে পারবা? হোসেনারা বেগম কুচকানো চামড়াই হেসে ওঠেন, শান্ত কণ্ঠে বলেন, তোমার মতো ভাই বউ পেয়েছি জন্যই দেখো এই বুড়োকালেও কি সুন্দর সম্পর্ক আমাদের মধ্যে। নাতি নাতনিদের বিয়ের সময় হয়ে গেল, অথচ আমাদের ননাস ভাবের এখনও মান অভিমান শেষ হলো না। আর কয়টা দিন থাকলে খুব খুশি হতাম। এভাবে হুট করে না গেলে হতো না। আজকের রাতটা অন্তত। বড়দাদুর মুখ হতে শেষ কথাটা আহার মগ্নতায় নিমজ্জিত কামিনী শ্রবণ হয়। হাতে ছিঁড়ে রাখা রুটির টুকরোটা ঝোলে ডুবানোর আগেই সে থমকে তাকায়। আজ আমরা চলে যাচ্ছি। হ্যাঁ, রাতের ট্রেনের টিকিট কাটা হয়েছে। তোর বাপে ফোন দিছিল, কইলো টিকিট কাইটা দিছে, ভার্সিটি কামাই যাইতাছে, আর থাকুন যাইব না। হাতের রুটি তরকারি রেখে উঠে দাঁড়ায়। হুট করে বিভীষিকাময় সংবাদে সে চোখ বড় বড় করে এগিয়ে আসে দাদিপুর কাছে। এটো হাত ভাঁজ করে বিস্মিত নয়নে বলে ওঠে, আমি জানলাম না কেন? আমি নিজেও জানতাম না মেনো। দুপুরে যখন সবাই মিলা ঘরে দৌড় দিয়া ক্যালক্যালাই দি, তোরে না ডাকলাম তখন কিছু তো শুনলি না। আজ না গেলে হয় না? তোর বাপের টিকিট কাইটা দিছে, আজই ফিরন লাগবো। কে আনমনা কিছু একটা ভেবে উঠতে দ্রুত পায়ে বেসিনের কাছে গিয়ে হাত ধুয়ে নেয়। অতপর দৌড়ে রুমের দিকে ছোটে। এ মেনুকে তোমার বাড়ি কি মধু পাইছে কে জানে, সার বাড়ি দেখি চাইতাছে না। থাকার কথা বলবো না, বললেই তো 10 কথা শুনিয়ে দেবে। তবে অনুরোধ করব, আবার আসবে দুলাভাইদের নিয়ে। আমার কথা শুনে ভাইয়ের বউরা যে ননাস গড়ে কাছের কোনো দিন ভালো হয় না, এটাই তার প্রমাণ। কলিজা কাইটা দিলেও কইব নুন কম হয়েছে। শুরু হয়ে যায় 2 ননাস ভাবির আবারও বলি যুদ্ধ। এক দণ্ড থামে তো 2 দণ্ড তাদের মতো পার্থক্য আর তর্কে বিতর্কেই কেটে যায়। যে যে জায়গা থেকে নিজেকে নির্দোষ প্রমাণে ব্যস্ত। খেয়া কানে ফোন চেপে অনবরত পায়চারি করতে থাকে। নখ খুঁড়তে খুঁড়তে অপরপক্ষের ফোন ধরার অপেক্ষায় অস্থির হয়ে ওঠে। 2 বার রিং হয়ে কেটে যায়। 3বারের বার কল দিতেই অপরপক্ষের অবশেষে সাড়া পাওয়া যায়। আসসালামু আলাইকুম আঙ্কেল, খেয়া বলছি। ওয়ালাইকুম আসসালাম প্রিটি লেডি, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। খেয়া ফোন হাতে জানালার কাছে গিয়ে দাঁড়ায়। অনুতপ্ত স্বরে বলে, সরি আঙ্কেল, আপনি হয়তো ব্যস্ত ছিলেন, বিরক্ত করলাম। ডাক্তার আনিসুল হক ফোনের অপর পাশ থেকে শব্দ করে হেসে ওঠেন। আদুরে স্বরে বলেন, এত কার্টেসি শো অফ করে পর করে দিচ্ছ? তুমি আমার মেয়ের বয়সে, বাবা হয়ে কি মেয়ের উপর বিরক্ত হতে পারি? তুমি ইজি হতে পারো মামুনি। আঙ্কেল একটা ইনফরমেশন লাগতো। আপনি মেজর সাহেব সম্পর্কে? জি। বলে ফেলো। উনি কি এখন ডিউটিতে আছেন? আনিসুল সাহেব হাত টান করে সরু চোখে ঘড়ির দিকে তাকিয়ে বলে,
উম, আধা ঘন্টা আগে তার সাথে আমার দেখা হয়েছিল। সে খুব সম্ভবত এখন ডিউটিতে নেই। তুমি কি মিট করতে চাচ্ছ? জি আঙ্কেল, আজকে রাতের ট্রেনে আমি ঢাকা ব্যাক করছি। ওকে ওকে, লেট মি চেক। আমি 1 মিনিট পরে তোমাকে জানাচ্ছি। আনিসুল সাহেব ফোনটা রেখেই মেজর মাহাদীপের বর্তমান অবস্থান সম্পর্কে খোঁজ লাগান। ক্যাপ্টেন আঞ্জুম হতে প্রয়োজনীয় তথ্য জোগাড় করে সরাসরি খেয়াকে কল করেন। মেজর সাহেব বর্তমানে সেনানিবাসে আছেন। অ্যাকুরেট লোকেশন বলতে SANT সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে আছে। এতক্ষণে তার কাজ শেষ, নিজে হয়তো প্র্যাকটিস করছে। তুমি আসতে পারো। কিন্তু আমাকে তো ঢুকতে দেবেন আঙ্কেল। চিন্তা করো না, সেটা আমি দেখছি। তুমি এসে শুধু আমাকে ফোন করবে। বিকাল 6টায় ফাঁকা হাইওয়েতে 70 কিলোমিটার ঘন্টায় গতি তোলে খিয়া। হাতে 1.5 ঘন্টার সময় নিয়ে বের হয়েছে। রাত 10টার ট্রেনে আবার ঢাকায় ফিরতে হবে। দাদিবু বড় দাদুকে কোনো মতে ভুজুং ভাজুং বুঝ দিয়ে বের হয়েছে সে। বলেছে খুব শীঘ্রই আসবে বাসায়। পরনে বাটাই ইয়েলো কালারের লং কুর্তিটা পরিবর্তন করতে চেয়েও করেনি। চুলটা কোনোভাবে হাতখোপা করে বের হলো, এখন তা খুলে কাঁধ ছাড়িয়ে গিয়েছে। স্টিয়ারিংয়ে হাত রেখে ড্যাশবোর্ডে স্পিড দেখছে আর একটু একটু করে বাড়াচ্ছে। আধা ঘন্টা পেরিয়ে সেনানিবাসের কাছাকাছি আসতেই মেজর জেনারেলের গাড়ি বহরে আটকে যায় সে। ভিআইপি প্রোটোকলের কারণে অপেক্ষা করতে আরও 15 মিনিটের মতো লাগে। আত্মার মধ্যে বেধড়ক হাতুড়ি পেটা হচ্ছে। অশান্ত মন বলছে দেখা হবে না। মেজর সাহেব নিজেও হয়তো ইতিমধ্যে বের হয়ে গেছেন। খেয়া শুকনো গলে, তবুও মনে ক্ষীণ আশা জাগায়। আজকে দেখা না হলে আবার কবে দেখা হবে তার ঠিক নেই। তার জন্যই মূলত এখানে আসা। শেষটা তাকে ঘিরে সম্পূর্ণ হবে না তা সে মানতে নারাজ। SANTর গ্রাউন্ড সিস্টেমটা স্টেডিয়ামের ন্যায় অবকাঠামো দ্বারা নির্মিত। ফিল্ডের চারপাশ জুড়ে প্রশিক্ষণের জন্য নেট দ্বারা আবৃত করে রাখা। গ্যালারির মতো উঁচু করে তার চারপাশে চেয়ার বসানো। সবুজ বারমোড়া ঘাস আর আকাশমণি গাছ প্রকাশ করছে নির্মলতা। ক্যামোফ্লেজ ইউনিফর্মে প্রয়োজনীয় গিয়ারে পিস্তল লোড করে দাঁড়িয়ে আছে মাহাদীপ। পাশে থাকা রেঞ্জ ইনস্ট্রাক্টরের সাথে চলছে টুকটাক কথাবার্তা। ইতিমধ্যে 3টা শট প্র্যাকটিস করেছে সে। টার্গেট পেপারে শটের স্কোর এসেছে বেশ ভালো। চলছে 4র্থ নাম্বার শটের প্রস্তুতি। শরীরে ভারসাম্য রক্ষা করে শ্বাস নিয়ন্ত্রণ করে নেয় সে। ট্রিগার কন্ট্রোলে রেখে ফোকাস করে টার্গেট বোর্ডে। পর্যায়ক্রমে রেঞ্জ ইনস্ট্রাক্টরের 1 2 3 বলার সঙ্গে সঙ্গে ট্রিগারে প্রেস করবে। পিস্তল ফুল লোড, এখন শুধু 3 বলার অপেক্ষা। শ্বাসরুদ্ধকর এই মুহূর্তে হুট করে তার হাত থেমে যায়। এক লহমায় হাত হতে নামিয়ে ফেলে পিস্তল। সপ্রতিভ মস্তিষ্কে পিছন ঘুরে তাকায় সে। গালের মাথায় এক উড়নচণ্ডী ফিঙ্গে পাখি ডানা ঝাপটাচ্ছে সমান তালে। চঞ্চল এই পাখির মতো নারী কায়াটাও দুলছে আপন ছন্দে। তার দুর্বোধ্য স্বর হতে ভেসে আসা ক্ষীণ ডাকে নিশানা ভোলে মাহাদীপ। বিস্তীর্ণ গ্রাউন্ড পেরিয়ে 2 হাতে লং কুর্তি উঁচু করে ঝড়ের গতিতে ছুটে আসে এক রমণী। তার এই দুরন্ত গতি দেখে হাতের পিস্তল আনলোড করে ঘাসে ফেলে দেয় মাহাদীপ। এক মুহূর্তে হাতের গগলস এয়ার প্রোটেকশন খুলে ফেলে। কালবৈশাখী বিকেলে ঝড়ের মতো হাওয়া দাপিয়ে সবেগে আসছে পড়ে পুরুষ দেহে খেয়া। উচ্চতায় সমঝোতা করতে ব্যর্থ হলে 2 পা উঁচু করে গলা জড়িয়ে ধরে। শক্ত হাত দুটো দ্বারা মাহাদীপ সেই সাথে তাকে বেষ্টনী নাই নিজের সঙ্গে বেঁধে নেয়। পাশ হতে আলোড়ন তোলা রুদ্ধশ্বাস যখন কিছুটা শান্ত হয়, শেষ বিকেলে খেয়ার তনু যখন সমুদ্রের উত্তলতা ছেড়ে স্থিরতায় আসে, তখন মাহাদীপের শীতল কণ্ঠভেদ করে আসে। মিসেস মাহাদীপ, ট্রিটমেন্ট নিচ্ছ? এত চাইল্ডিশ কেন তুমি মেয়ে? ও আচ্ছা, তাই? ঠিক আছে, চলে যাচ্ছি। খেয়া মাহাদীপের গলা হতে হাত নামাতে মাহাদীপ সেই হাত নামাতে বাধা দেয়। আমার শর্ট মিস হয়েছে তোমার জন্য, তার উপরে নিচ থেকে এসে ধরা দিয়েছ, ছাড়তে পারছি না এখনই। খেয়া মুখ তোলে মাহাদীপের চোখে চোখ রেখে নরম কণ্ঠে বলে, আজ রাতে ঢাকা চলে যাচ্ছি। মন মানছিল না, তাই যাওয়ার আগে দেখা করতে এলাম। আজকেই যাবা? ভার্সিটি মিস যাচ্ছে। মাহাদীপ খেয়ার সরু নাকের ডগায় হালকা করে ঠোঁট ছুঁয়ে দেয়। খেয়া শত স্ফুট হেসে মাহাদীপের থেকে নিজেকে ছাড়িয়ে কয়েকটা ঘাস তোলে। হাতের আঙ্গুলে গোল করে পেঁচিয়ে অদূরে ফোটা এক বৃত্তরাজ ফুল এনে বসায় তাতে। রঙিন
আদমাখা বিকেলে মাহাদীপের সম্মুখে হাঁটু মুড়ে বসে সে। ঘাসের তৈরি রিংটা উঠিয়ে তার আঁকাবাঁকা দাঁতের মিষ্টি হাসি ছুঁড়ে উচ্ছ্বাসিত কণ্ঠে বলে ওঠে, আমি কি সারা জীবনের জন্য মিসেস মাহাদীপ পদবিটা পেতে পারি মেজর সাহেব? কতকগুলো বছর পেরোনোর পর আজ প্রথম মাহাদীপের ঠোঁটের হাসি পুরোটা বিস্তৃত হয়। তার এই হাসিতে ডান গালে পড়ে মৃদু ভাঁজ। খেয়ার বাড়ানো হাতে হাত রেখে নিষ্প্রাণ কণ্ঠে বলে ওঠে, ইয়েস মাই কুইন। নীর, নীর, দরজা খোলো মা। আই নীর। মেঝেতে কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়েন মিসেস নাজিয়া। উদ্ভ্রান্তের ন্যায় আহাজারি করতে থাকেন দৌড় বন্ধ করে রাখা মেয়ের জন্য। মিসেস সালমা সহ ফিরোজা খানম তড়িঘড়ি করে এসে নাজিয়াকে ধরেন। দরজা ভাঙো, অনেকটা সময় পেরিয়ে গেছে, এভাবে ধাক্কালে কাজ হবে না। কাঠের দরজা ভিতর হতে লাগানো, ক্রমাগত ধাক্কা ডাকাডাকি কোনোটাই কাজে আসছে না। 1 ঘন্টা যাবৎ নিরন্তর চেষ্টা বৃথা যাওয়ার কারণে সবে প্রায় হতাশ হয়ে পড়ে। বাড়ির পুরুষদের পরনে ফর্মাল পোশাক, উদ্দেশ্য যাত্রা ছিল যে যার কর্মস্থলে যাওয়ার। কিন্তু এরই মাঝে ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। নীরের দরজা বন্ধ, কোনোভাবেই খোলা সম্ভব হচ্ছে না। না সে নিজ থেকে খুলছে, ফলে গন্তব্য যাওয়ার পরিবর্তে সিদ্ধান্ত আসে দরজা ভাঙার। আমার নীর বেঁচে আছে তো ভাবি? শান্ত হও নাজিয়া, নীরের কিচ্ছু হয়নি। কিছু না হলে দরজা খুলছে না কেন? মেয়েটা আমার সকালে নাস্তা না করেই সেই যে ঘরে ঢুকলো, তারপরে আর তাকে সাড়া দিচ্ছে না, দরজা খুলছে না। নিশ্চয়ই মিসেস নাজিয়া আর্তনাদ করে ওঠেন। তার কন্দনরত মুখে ক্রমান্বয়ে আহজারি বাড়তে থাকে। বড় যা ননদ কারোর সান্ত্বনাবাণী তার শ্রবণে পৌঁছায় না। আসুন আসুন, দেখি সরো, ওনাকে একটু কাজ করতে দাও। মোহাম্মদ আলী খান হন্তদন্ত হয়ে পাশের বিল্ডিংয়ে চলমান কনস্ট্রাকশনে কাজে কর্মরত একজন লোককে ধরে আনেন। লোকটার সঙ্গে আনা ড্রিল মেশিনের সাহায্যে চলে দরজার নবের অংশ ফুটো করে ভেঙে ফেলা। বিপদের সময় যেন সহজে ফুরায় না। দরজার এপাশে মানুষদের ঘাম ছুটে যাচ্ছে কঠিন উদ্বিগ্নতায়। মিসেস নাজিয়া কান্না করতে করতে প্রায় অর্ধচেতন্য। মহসিন আলী খান ঘোলাটে চোখ নিয়ে পায়চারি করতে থাকেন ফুলো জুড়ে। মেয়ের হঠাৎ এমন দুর্গম কাণ্ড করেছে তাদের বিচলিত। কিছুতেই যেন মনকে বোঝাতে পারছে না। অবশেষে বাইর হতে ভিতরে নব ঘুরিয়ে দরজা খুলতে সক্ষম হন লোকটি। দরজা খোলা মাত্রই বিদ্যুৎ বেগে প্রবেশ করেন সবাই। মিসেস নাজিয়ার রুমে প্রবেশ করতেই বিছানায় নিস্তেজ হয়ে পড়ে থাকা মেয়েটিকে দেখে চিৎকার দিয়ে ওঠেন। বিছানার একপাশে অসাড় হয়ে পড়ে আছে নীর। মুখের অগ্রভাগ হতে বের হচ্ছে সাদা ফেনা। দুহাত দুদিকে ছড়িয়ে পড়ে আছে অবচেতনভাবে। নেই কোনো প্রতিক্রিয়া কিংবা সারাধ্বনি। ফিরোজা, নাজিয়াকে ধরো। মিসেস সালমা ছোট যাকে ফিরোজা খানমের কাছে রেখে ছুটে যান বিছানায় নীরের কাছে। মুখে ঢাকা চুলগুলো সরিয়ে নাকের নিচে 2 আঙ্গুল রেখে শ্বাস প্রক্রিয়া পরীক্ষা করেন। অতঃপর হাতের পালস রেট চেক করে ক্ষীণ রক্ত সঞ্চালন অনুভব করতেই জোরালো কণ্ঠে বলেন, শাহরিয়ার, অ্যাম্বুলেন্স কল করো তাড়াতাড়ি। মোহসিন আলী খান থ হয়ে মেয়ে শিওরে গিয়ে বসেন। মাথায় হাত বুলাতে গিয়ে 2 ফোঁটা চোখের পানি বিসর্জন দিয়ে দেন নির্দ্বিধায়। মধ্য দুপুর পার হয়ে যায়। মাথার উপরে সূর্যের উত্তপ্ত হাতছানি। হাসপাতালে অবস্থান করছেন কুঞ্জলতার সব সদস্য। একটা বেলার মধ্যেই সবার অবস্থা প্রায় নাজেহাল। নীরকে ইমার্জেন্সি থেকে কেবিনে শিফট করা হয়েছে মাত্র। অধিক স্লিপিং পিলস খাওয়ার কারণে রক্তচাপের নিয়ন্ত্রণ বাহির চলে গিয়েছিল। শ্বাসকষ্টের সমস্যা এড়াতে দেওয়া হয়েছে সিপিআর। নীরকে দেখতে মিসেস নাজিয়া ও মহসিন আলী খানের পরপর কেবিনে প্রবেশ করেন মোহাম্মদ আলী খান। মিসেস সালমা প্রবেশ করাকালে ফিরোজা খানম পিছু ডাকেন তাকে। কিঞ্চিত রাগী কণ্ঠ ফুটিয়ে বলেন, আমি সত্যি বুঝতে পারছি না ভাবি, আপনারা আসলে চাইছেনটা কি? মেয়েটা কি একেবারে জানে মেরে ফেলবেন? মিসেস সালমা পদযাত্রা থামান। কপালে জমে থাকা ঈষৎ ঘাম শাড়ির আঁচল দ্বারা মুছে বলেন, কি বলতে চাইছো তুমি? কি বলবো ভাবি বলুন? কি বলার জায়গা রেখেছেন আপনারা মা ছেলে? এভাবে মেয়েটার জীবন নিয়ে না খেললেও হতো না? কতটা আশা করেছিল বুঝতে পারছেন? দেখতে তো পাচ্ছেন জীবনটাকে পর্যন্ত তুচ্ছ করে কি কঠিন একটা সিদ্ধান্ত নিতেও পিছুপা হলো না। আপনাদের কি বিষয়টি বিবেচনা করা উচিত নয়? তুমি এতটা নিশ্চিত হচ্ছ কিভাবে? এই কারণেই নীর সুইসাইড অ্যাটেম্প্ট নিয়েছে?
পানির মতো যেখানে সব কিছু পরিষ্কার সেখানে নিশ্চিত না হয়ে পারি। আপনাদের কি হয়েছে জানি না ভাবি, কেন সব চোখে দেখেও না দেখার ভান করে আছেন? নিজেদের মেয়ে ভাবি, এখানে তো একটু কনসিডার করতে পারেন। অন্য কোনো মেয়ে এলো গেল কি হলো, এত এত গুরুত্ব কেন দিচ্ছেন? মিসেস সালমার ফুলোর হতে দৃষ্টি সরিয়ে ফিরোজা খানমের দিকে দৃষ্টিপাত করেন, শান্ত গলেই বলেন, তুমি তোমার মেন্টালিটি পরিবর্তন করো ফিরোজা। নিজেদের মেয়ে, অন্যদের মেয়ে, এসব কি? মেয়েই। আবেগ, অনুভূতি, দুঃখ, কষ্ট সবারই আছে। একজনের থেকে একটা জিনিস ছিনিয়ে নিয়ে জোর করে অন্যজনের মাঝে প্রতিস্থাপন করলে সেটা ভালো হবে? আপনি রাজি হলে মাহাদীপ রাজি হবে ভাবি। আপনি নিজে চাইছেন না, এই জন্য হচ্ছে না। মা বাবাদের কথা সন্তানরা শুনবে না, আর মাহাদীপ তো মা বলতেই অন্তঃপ্রাণ। তুমি এখনও না আমাকে চিনতে পেরেছ, না মাহাদীপকে। আমার সাথে মাহাদীপের পছন্দ অপছন্দকে মিলিয়ে দিচ্ছ কিভাবে? আমার ছেলের ব্যক্তিগত বিষয়ে আমি তখনই হস্তক্ষেপ করব যখন দেখব সে বিপথে গিয়েছে। আমার রাজি অরাজি এখানে কিছুই না। সে যথেষ্ট বিবেকবান একজন ছেলে। তার জীবনের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সে নিজেই নিতে সক্ষম। অবশ্য বাবা মা হিসাবে এখানে আমরা ভালো মন্দ বাছাই করব। তবে তুমি সম্পূর্ণ বিষয়টাকে একপাক্ষিক হিসাবে দেখছো। আশা করি সময় হলে একদিন সবটা ক্লিয়ার হবে। মিসেস ফিরোজা খানম মুখ ছোট করে ফেলেন। অমাবস্যা নেই, অন্ধকারাচ্ছন্নতায় ডুবিয়ে কাট কাট গলেই বলেন, দেখব যে আসে সে কত মাহাদীপের জন্য উপযুক্ত। শেষে আবার নীরের জন্য না আফসোস করতে হয় আপনাদের। মিসেস সালমা কোনো জবাব দেন না। ননদের দিকে এক পলক তাকিয়ে কেবিনের পথে পা বাড়ান। যে মনে একমত পোষণ করে থাকে তাকে হাজার বোঝালেও সেটা ত্যাগ করতে পারে না। অকাঠ্য যুক্তি প্রমাণ দেখালেও সেটার ধারণ করে থাকবে নিচের মধ্যে। শুধু শুধু সময় বৃথা করারও তাই কোনো মানে হয় না। মিসেস ফিরোজা এখানেই থামে না। বড় ভাই বইয়ের ধারালো কথা তার মনে খুব জন্মায়। রাগ গিয়ে জমে এমপি কন্যার উপরে। সমস্ত নষ্টের গোড়া হিসাবে অপকটে দায়ী করেন খেয়াকে। এ মেয়ের জন্যই আজ এত কিছু। হুট করে উড়ে এসে জুড়ে বসেছে। নিজের ভিতরে আগুন নেভাতে তিনি খেয়ার ফোনে ফোন করেন। মাত্রই মাহাদীপের সঙ্গে খুদে বাড়তেই টুকটাক কথা শেষ করে একটু ঘুম ঘুম ভাব এসেছে খেয়ার। চোখটা বন্ধ না করতেই ফোনের ভাইব্রেট তার কর্ণকুহরে হানা দেয়। চোখ মুখ ভাঁজ করে বেজায় বিরক্তিতা প্রকাশ করে। খুব ভালো করে জানে সে মেজর সাহেবের ফোন নয় এটা। উনি মাত্রই অন ডিউটিতে চলে গিয়েছেন, সুতরাং তার দ্বারা কোনোভাবে সম্ভব নাই। আর এ সময় বাবাও ফোন করবে না তাকে। মাথার মধ্যে কে ফোন দিয়েছে, ধরবে কি ধরবে না ভাবতে ভাবতে ফোনটা কেটে যায়। কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ফের ঘুমানোর প্রস্তুতি নেই, কিন্তু সে স্বস্তি স্বল্পক্ষণে। পুনরায় ভাইব্রেট হয় বেয়ারা ফোনটি। উপায়ান্তর না পেয়ে হাত বাড়িয়ে আদর্শা হয়ে ফোনটা রিসিভ করে আবার শুয়ে পড়ে সে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি মাহাদীপের ফুপ্পি বলছি। কেয়ার বাঁকানো ভুরুদয় সোজা হয়ে যায়। শোয়া ছেড়ে এক লহমায় উঠে বসে। কণ্ঠে ঘুমো ঘুমো ভাব কাটিয়ে ভদ্রতার সহিত বলে, জি ফুপি, কেমন আছেন? যেমন রেখেছো তুমি। আমাদের সুন্দর সংসারটা জলে না ভাসানো পর্যন্ত তো তোমার শান্তি হচ্ছিল না। এবার নিশ্চয়ই শান্তি পেয়েছো। মানে? বুঝতে পারছো না তাই না? বুঝবে কেমন করে? তোমার তো সে বিবেক বুদ্ধি নেই বোঝার। কিছু মনে করবেন না ফুপি, আপনি সবসময় মূল কথা এড়িয়ে নিছক কথা আগে বলেন, যার কারণে আমার বুঝতে বেশ অসুবিধা হয়। দয়া করে বলবেন আমি কিভাবে অশান্তি সৃষ্টি করলাম আপনাদের মাঝে? মিসেস ফিরোজার মাথায় রাগের পারদ রেখা চূড়ান্ত সীমায় উঠে যায়। যেমন কলা তেমন তার ফলা। এইটুকু মেয়ে তাকে কথার ভাঁজ শেখাই এই ফিরোজা খানমকে। শোনো মেয়ে, একদম অভিনয় করবে না। তোমার কারণে আমার একমাত্র ভাতিজি নীর ঘুমের ওষুধ খেয়ে সুইসাইড করার চেষ্টা করেছিল আজ। আর একটু সময় পার হলে বাঁচানোই যেত না। বুঝতে পারছো? তোমার উড়ে এসে জুড়ে বসার দরুন আমাদের পরিবারের কি পরিমাণ ক্ষতি হতে যাচ্ছিল। নীরের আত্মহত্যা করার কথা শুনে খেয়া খানিকটা বিস্মিত হয়। ধীর নরম কণ্ঠে বলে, কি বলছেন ফুপি? কখন? কেমন আছে এখনো? তোমার এত জানতে হবে না। শুধু মনে রেখো, যদি এরপরে আমার ভাতিজির কোনো ক্ষতি হয় তোমাকে কিন্তু ছেড়ে কথা বলবো না। সে তুমি এমপি কিংবা মন্ত্রীর কন্যাই হও না কেন, ক্ষমতা আমাদেরও আছে। কাট কাট
গলায় ঝাঁঝালো বাণী শুনি ফোন কেটে দেন মিসেস ফিরোজা। খেয়া কান হতে ফোনটা ধীর গতিতে নামে খানিক সময় স্তব্ধ হয়ে থাকে। চোখের ঘুম তার সম্পূর্ণ উবে গিয়েছে। মাথার ডান পাশটা চিনচিন ব্যথা করছে। কি হচ্ছে এসব? মেয়ে আত্মহত্যা পর্যন্ত চলে গিয়েছে? এত সিরিয়াস? এপ্রিলের হাওয়া বদল ছড়িয়েছে পুরোপুরি গ্রীষ্মের উত্তপ্ততা। নরম রোদ মাখানো দিনগুলো পরিণত হয়েছে সিক্ত ঘাম ঝরানো ক্লান্তির লগ্নে। মাথার উপর পলাশ কৃষ্ণচূড়া বিদায় নিয়ে নতুন এসেছে আমের কুড়ির মেলা। মৌমাছিদের দল বেঁধেছে ইট পাথরের শহরের দেওয়ালগুলোতে। আন্টি আমাদের উপর কিছুটা আপসেট খেয়া। খুব স্বাভাবিক, কিছুটা এর জায়গায় যে অনেকটা নয় এটাই যথেষ্ট আমাদের জন্য। আমার মা হলেও সেম করতো। আন্টি বেশ বুঝদার। বাট থানায় কি ওগুলো অ্যালাউ করবে? জানলে অ্যালাউ করবে না, না জানলে অ্যালাউ আপনা আপনি হয়ে যাবে। শৈলী চলন্ত পথে খেয়ার হাত টেনে ধরে দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলে, নিনাদ যে সময়টা পার করছে এখন সেটা খুবই কঠিন সময়। এই মুহূর্তে রাফার রেখে যাওয়া এইসব অবক্ত অনুভূতিগুলো দিয়ে ওকে হাট না করলেই না। তেজারতি রোদে পুরে লাল হয়ে যাওয়া খেয়া মুখ ঘুরিয়ে শৈলীর দিকে তাকায়। চোখ সরু করে বলে, আমার কিছুটা হলেও বিবেক আছে শৈলী। আমি এতটুকু নিশ্চিত রাফার চলে যাওয়ার পর নিনাদ ভালোবাসা মানে বুঝতে পেরেছে। রাফাকে প্রচণ্ড মিস করেছে। আর আমি এগুলোকে সরাসরি দিব না। ট্রাস্ট মি, কারোর অনুভূতিতে আঘাত করার মতো মন মানসিকতা আমার নেই। আই ট্রাস্ট ইউ খেয়া, বাট এসব সেন্সিটিভ ইস্যুগুলো আমার খুব ভয় করে। কিছু হবে না, টাইম ওয়েস্ট করিস না। এটা শেষ করে আরেকটা কাজ আছে আমাদের। কি কাজ? এর বালিকার সঙ্গে দেখা করতে যেতে হবে। এ বালিকা কেন হঠাৎ? মেয়েটার সাথে মনে হচ্ছে কথা বলা দরকার আমার। কিছু হয়েছে? খেয়া ঘাড় ঘুরিয়ে রাস্তার সম্মুখে তাকায়। হাঁটা ধরা শুরু করে, স্পষ্ট কণ্ঠে বলে, মেয়েটা সুইসাইড করার চেষ্টা করেছে। সিরিয়াসলি? হুম। তোদের সম্পর্কের কারণে এসব? জানি না, তবে এছাড়া তো কোনো কারণ দেখছি না। শৈলী খেয়ার কোনোই চেপে ধরে হাঁটা থামায়। ফের অনুযোগের স্বরে বলে ওঠে, খেয়া একটা জিনিস ভেবে দেখ, হাজার হোক মেজর সাহেবের সঙ্গে কিন্তু ওদের রক্তের সম্পর্ক, ওরাই আপন বেশি। মেয়েটার এত ডেসপারেট কাজকর্মে উনি যদি... আমি ওনার যে কোনো সিদ্ধান্তকে সম্মান করব, এসব নিয়ে আমি ভাবি না। তবে সব কিছুর গোছানো ক্লিয়ারেন্স আমার লাগবে। ইমোশনালি ব্ল্যাকমেল করে বা অন্যের কাছে সহানুভূতি বিক্রি করে জিনিস আদায় করা, এসব আমি ঘৃণা করি। খেয়ার একচিত্তের মনোভাব দেখে শৈলী তাকিয়ে থাকা ছাড়া আর কোনো কথা খুঁজে পায় না। কিছুক্ষণ ধরে চলে তাদের নীরবে হাঁটা। সত্যি কথা বলতে বিষয়গুলো খুবই অকওয়ার্ড লাগছে দেখতে খেয়া। এসব কি? সারা জীবন প্রেম করলি না, অথচ শেষে এসে একজনকে ভালোবাসলি, সেখানেও চলছে ডিভাইডেশন। খেয়া মৃদু হাসে। শৈলীর হাত টেনে হাঁটতে হাঁটতে বলে, আমার কাছেও খুবই আনইজি লাগছে এসব কিছু। একটা টিনেজ বালিকার সঙ্গে অ্যাডাল্ট মেয়ে হয়ে কম্পিটিশন লাগিয়েছি। অ্যাবনর্মাল সিচুয়েশন। বাট মজার বিষয় হচ্ছে যাকে ঘিরে এত কিছু, সে আছে কমান্ডিংয়ে, সে আছে ট্রেনারে, সে আছে তার রেসপন্সিবিলিটিতে। অ্যান্ড দ্য মেইন ফ্যাক্ট ইজ দিন শেষে সে আমাকে তার প্রায়োরিটি লিস্টে যোগ করছে। দ্যাট ইজ মাই ইন্সপিরেশন। শৈলী খেয়ার হাত শক্ত করে ধরে দীর্ঘশ্বাস ফেলে বলে, এখন আমি বুঝতে পারছি সহজতর ভালোবাসা শব্দটা আসলে কতটা কঠিন। ইয়েস মাই গার্ল, পৃথিবীতে যেটাই সহজ করা হয়েছে তার বিপরীত পিঠে যে কতটা কঠিন আবরণ তৈরি হয়ে থাকে সেটা কজনই বা জানে। ধানমন্ডি মডেল থানা, ঢাকা জেলা সুপার নাজমুল হুদা হাতে থাকা ফাইলের পৃষ্ঠা উল্টাতে উল্টাতে তাতে চোখ বুলান। নজর ফাইলে আবদ্ধ রাখা অবস্থায় দরজার সামনে দুজন রমণী আসতেই হাতের ফাইল রেখে তাদের আসার অনুমতি প্রদান করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসুন বসুন প্লিজ। খেয়া শৈলী নাজমুল হুদার সামনে রাখা চেয়ারে বসে পড়ে। ব্যাগ হতে একটা আবেদনপত্র বের করে খেয়া ওনার হাতে ধরিয়ে দেন। নাজমুল হুদা আবেদন পত্রটাতে নজর বুলাতে বুলাতে জিজ্ঞেস করেন, আসামি আপনাদের কি হয়? জি বন্ধু। বন্ধু? জি। বলছেন কি? বন্ধু হয়ে বন্ধুর জন্য আইনি লড়াইয়ে লড়ছেন, জেলে থাকা অবস্থায় দেখা করার আবেদন করছেন?
অথচ তার পরিবার হতেও এই পর্যন্ত কোনো রেসপন্স আসেনি। কোনো বিষয়ে সত্যি বন্ধু তো, নাকি অন্য কিছু? ওর পরিবারে বাবা নেই, শুধু মা আর ছোট ভাই আছে। গ্রামের মানুষ সহজ সরল এসব কিছু বোঝার ক্ষমতা বেশ কম। পরিবারের পর কাছের কেউ থাকলে সেটা বন্ধু বান্ধবী হয়তো আছে ওর। এই ব্যতীত আইনি লড়ার মতো কেউ নেই। আর সেই জায়গা থেকে আমরাও আমাদের স্বল্প দায়িত্বটুকু পালন করছি জাস্ট। নাজমুল হুদা মাথা দ্বারা কলম দ্বারা আবেদনপত্রটি সই করতে করতে বলেন, এই যুগে নারীর সম্পর্কই বিশ্বাসঘাতকতা করে ম্যাডাম। সেইখানে আপনারা যে একটা ধরে পড়া ছেলের জন্য এত কিছু করছেন, সত্যি বাহবা প্রাপ্য। ওপরওয়ালা কাউকে মারেন না, এটা তার প্রমাণ। একটা না একটা ঠিক ওসিলা বের করে দেন। ঠিক আছে, আপনারা দেখা করে আসুন, যান, তবে সময় সীমিত। জি ধন্যবাদ। কারাগারের সাক্ষাৎ কক্ষে মাথা নিচু করে দুহাতে বুকের সাথে ভাঁজ করে দাঁড়িয়ে আছে নিনাদ। বিধ্বস্ত বিমূর্ত তার রূপ, খোঁচা খোঁচা দাড়িগুলো এখন বেশ বড় হয়ে গেছে, মাথার চুল উস্কো খুস্কো, চেহারায় মলিনতার ছাপ, পরনের শার্টটা নোংরায় নিমজ্জিত। শৈলী নিনাদের এরূপ মূর্তি দেখে ভেজা কণ্ঠে শোধায়, অনেক কষ্ট হচ্ছে তো, তাই না? না, কষ্ট কিসের? খাচ্ছি দাচ্ছি, শুয়ে আছি, কোনো কষ্ট নেই। খেয়া নির্নিমেষ চোখে তাকিয়ে থাকে নিনাদের দিকে। ছেলেটার মুখ জুড়ে বেদনার নীল রং, অথচ নিজেকে উপস্থাপন করছে কতটা স্বাভাবিকভাবে। সে জানে ছেলেরা কষ্ট লুকায় খুব শব্দপনে নির্ভীতিতে। তাদের দুঃখের আঁচড় পাওয়া যায় না খুব সহজে। নিজের দিকে যত্নশীল হ নিনাদ, এটাই কিন্তু তোর ফিক্সড জীবন না, অনেক দায়িত্ব আছে তোর উপর। আমি সমাজের, পরিবারের, তোদের জন্য একটা আবর্জনা। আর কিভাবে আমাকে মানুষ বানানোর চেষ্টা করবি তোরা? তুই নিজেকে যেটা ভাবিস, আমরা হয়তো তোকে সেটা ভাবি না, মানুষ বলেই বিবেচনা করি। ভবিষ্যতেও করব যদি তুই সেটার মর্যাদা রাখিস। নিনাদ মেঝে হতে দৃষ্টি তোলে খেয়ার দিকে, অবিশ্রান্ত চোখে তাকিয়ে বলে, রাফাকে খুব মনে পড়ে। সে তার শূন্যতা বুঝিয়ে দিয়ে চলে গেছে, মনে পড়াটাই স্বাভাবিক। শুধুমাত্র আমার জন্য ওকে দুনিয়া থেকে বিদায় নিতে হলো এতটা নৃশংসভাবে। আমি একটা কাপুরুষ। আমি নিজের বিবেকবোধের কাছে প্রশ্নবদ্ধ। কেন ওকে আমি... আফসোস নাকি ভালোবাসিস ওকে? আমার ভালোবাসা ওর জন্য উপযুক্ত নয়। এই ভালোবাসা নর্দমার কীটের সমান, যা থেকে শুধু দুর্গন্ধ বের হয়। তবে ওর জন্য খুব কষ্ট হয় আমার। মাথা হাতে নামাতে পারি না কিছুতেই। একবার দেখতে ইচ্ছে করে। আমি কি ভাগ্য শেষ দেখাটাও দেখতে পারলাম না। খেয়া শৈলীর চোখের কোণ চিকচিক করে ওঠে, কিন্তু সামনে দাঁড়ানো বিধ্বস্ত পুরুষটার সামনে তার প্রশ্রয় দেয় না। নীরবে গিলে ফেলে ব্যথাগুলোকে। সেই তো ভালোবাসলি নিনাদ। কিন্তু মানুষটাকে তো হারিয়ে ফেলার পর। আমরা মানুষেরা এই ভুলটা বেশি করি, হারানোর পর হারিয়ে যাওয়া বস্তুর প্রতি মায়া জন্মায়, ভালোবাসা আনি। এখন ভালোবেসেই বা কি লাভ? আমাকে সারা জীবনের জন্য দায়বদ্ধ করে রেখে গেছে সে। ওকে সারা জীবন ভালোবেসে আমি আমার দায়বদ্ধতা কমাবো। মৃত মানুষকে ভালোবাসা যায়? যায়। মানুষ মারা যাওয়ার পরও যারা তাকে অনুভব করতে পারে, তারা প্রতি মুহূর্ত ভাবে সে জীবিত আছে। স্বপ্ন মাঝে মধ্যে ধোঁকা দেয়, দেখায় এই তো সে বেঁচে আছে, পাশে আছে। আমার মনের ভেতরে জীবিত থাকুক সে, আমার অনুশোচনায় মনে কোঠায় স্থান পাক, এই নিয়েই বেঁচে থাকি। ভালোবাসা ভীষণ ভীষণ কঠিন। খেয়া নিনাদের হাতে রাফার রেখে যাও কিছু ছোট ছোট নোটস প্যাড তুলে দেয়, সাথে একটা ছোট্ট কলম। ওর শেষ স্মৃতিটুকু তোর কাছে রেখে গেলাম। মানুষের চোখে অপূর্ণতা হলেও তোরা তোদের মধ্যে এই না হওয়া প্রণয়কে পূর্ণতা দে। তুই জেনেছিলি না যে সে তোকে ভালোবাসতো, এখন সে জানবে না তুই তাকে ভালোবাসিস। এই নির্মম সত্যটা দুজনের কাছে অধরা হয়ে থাক। ভালো থাক, তোর ভালোর অপেক্ষায় আমরা। যদি কোনোদিন জীবন দিয়ে তোর ঋণ শোধ করার সুযোগ হয় খেয়া, আমি তাতে পিছু পা হব না। সেই দিনটা কোনো দিন না আসুক। মিরপুর হলি ক্রিসেন্ট হসপিটালে ভর্তি করা হয়েছে নীরকে। আজ দ্বিতীয় দিন চলছে তার। ডাক্তার সার্বিক পর্যবেক্ষণ করে জানিয়েছেন বিকেলেই ডিসচার্জ করে দেওয়া হবে। সেরকম ঝুঁকিপূর্ণ পরিস্থিতি আর নেই। হসপিটাল হতে খানিকক্ষণ আগে মিসেস সালমা মিসেস নাজিয়াকে নিয়ে বাসার উদ্দেশ্যে বের হয়েছেন। একদম বিকেল পরপর আবার আসবেন তারা নীরকে নিতে। মহসিন আলী খান আর মিসেস ফিরোজা দুই ভাই বোন কেবিনের সামনে চেয়ারে বসে কথা বলছেন
নিজেদের মধ্যে। আসসালামু আলাইকুম আঙ্কেল। মহসিন আলী খান কথার মাঝখানে থেমে যান, দৃষ্টির সামনে দাঁড়ানো এক অচেনা রমণীর দিকে। ওয়ালাইকুম আসসালাম। ফিরোজা খানম খেয়ার দিকে এক নজর বুলিয়ে ভাইয়ের নিকট শক্ত কণ্ঠে বলেন, এই সেই মেয়ে। আঙ্কেল, আমি একটু নীরের সঙ্গে দেখা করতে চাই, ভেতরে যেতে পারি কি? মহসিন আলী খান কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। ভিতরে যাওয়ার অনুমতি দেবেন কি দেবেন না ভাবতে থাকেন, কারণ সর্বমূলে যে এই মেয়েটাই রয়েছে। আবার মেয়েটার নিঃসংকোচ আবেদনও সে সরাসরি প্রত্যাখ্যান করতে পারেন না। ঠিক আছে, যাও। কেয়া মিসেস ফিরোজাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে কেবিনে ঢুকে যায়, চোখ তুলে তাকায় না তার দিক পর্যন্ত। অন্যদিকে মিসেস ফিরোজা কেয়ারে নীরব প্রত্যাখ্যানে অগ্নিদাহের মতো ঝলসান, মুখ ফুটে উচ্চারণ করে না কোনো কথা। শৈলী কিছুটা দূরে ওয়েটিং স্পেসে চেয়ার টেনে বসে পড়ে। খেয়া ভিতরে যাওয়ার জন্য বলল, সে রাজি হয় না। নীরের অস্বস্তি লাগবে বিধায়, আর এমনিতেও দুজন মেয়ের মধ্যে ব্যক্তিগত বোঝাপড়ায় তৃতীয় ব্যক্তি হিসেবে উপস্থিতিতে সে নিজেও কমফর্ট নয়। হাসপাতাল বিছানায় শুয়ে আছে নীর। এই 2 দিনে মেয়েটার চোখমুখ শুকিয়ে পাংশুটে বর্ণ হয়ে গেছে, হাতে ক্যানোলা লাগানো, শরীরের অভ্যন্তরে স্যালাইনের শেষ পর্যায়ে চলছে। খেয়াকে কেবিনে প্রবেশ করা দেখে নীর সাথে সাথে মুখ ঘুরিয়ে নেয়। খেয়া নীরের উপেক্ষা স্পষ্ট দেখতে পায়, তবুও ধীর গতিতে হেঁটে বেডের কাছাকাছি ছোট্ট টুলটা টেনে বসে। কেমন আছো বালিকা? এখনও বালিকা? নীরের মুখ গম্ভীর হয়ে ওঠে, প্রত্যুত্তর দেয় না সে। ঘাড় ঘুরিয়ে তাকিয়ে থাকে অপর পাশের দেওয়ালের দিকে। আমি তোমাকে সান্ত্বনা দিতে মোটেও আসিনি। এভাবে মুখ ঘুরিয়ে না থেকে আমার দিকে তাকাও। নীর অনড় থাকে তার ভঙ্গিমায়, চোখে মুখে খেয়ার প্রতি তার একরাশ ক্রোধ মিশ্রিত হয়ে আছে। খেয়া নীরের অগ্রাহ্যতাকে পাত্তা দেয় না, নিরেট কণ্ঠে বলে, তোমার মাহাদীপ ভাইয়ের সঙ্গে এখন পর্যন্ত আমাকে কাছাকাছি দেখেছো? নীর মাহাদীপের ভাইয়ের কথা শুনে ঘাড় ঘুরাই। খেয়ার চোখে চোখ রাখতে খেয়া ফের শুধাই, না। তার সাথে আমার কি ম্যাটেরিয়াল অ্যাফেয়ার্স নিয়ে কোনো কথা ফাইনাল হয়েছে? না। তাহলে কোন ইস্যুতে তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছিলে? ঠিক কোন কারণে কষ্ট পেয়ে এরকম কিছু করার কথা ভেবেছিলে? নীর খেয়ার এমন কঠিন প্রশ্নের মুখে পড়ে কিছুটা বিব্রত বোধ করে। নিজের মধ্যে জমে থাকা রাগ উগরে দিয়ে বলে, মাহাদীপ ভাইয়ের সাথে তোমার কি রিলেশনশিপ নেই? এটা কি যথেষ্ট কারণ নয়? হ্যাঁ, তোমার মাহাদীপ ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক রয়েছে, তবে এটা যথেষ্ট কারণ নয় তোমার সুইসাইড অ্যাটেম্পট নেয়ার। আর কি কারণ খুঁজতে চাও তুমি? কেয়া বশরত টুলটা খানিকটা এগিয়ে আনে, ঠোঁটে মুচকি হাসি টেনে বলে, শোনো বাচ্চা, তোমার এই বয়সটা আমিও পার করে এসেছি। আত্মহত্যা এত সহজ নয়। মানুষ যখন জীবনের অর্থ হারিয়ে ফেলে আর কোনো পথ খুঁজে না পায়, তখন সে এই কঠিন সিদ্ধান্ত বেছে নেয়। আমার সাথে মহাদীপের সম্পর্কটা তোমার জীবনকে অর্থহীন করার মতো কিছু না, কারণ সম্পর্ক ভঙ্গুর। মানুষ যে কোনো সময় মুভ অন করতে পারে যে কোনো কিছু থেকে। যদি ম্যাটেরিয়াল ইস্যু হতো তাহলে আমি স্বেচ্ছায় মেনে নিতাম, কিন্তু তোমার করা এই বোকামিটা আমার চোখে লেগেছে। কি বোঝাতে চাইছো তুমি? বুঝতে নয়, জানতে এসেছি। ঠিক কারণটা কি? শুধুই কি পরিবারের মানুষদেরকে বিভ্রান্ত করে অ্যাটেনশন সিক করা, নাকি অন্য কিছু? নীরের চোখে মুখে স্পষ্টতা ব্যর্থতা ফুটে ওঠে। নিজেকে স্থির করে রাখার ভঙ্গিতে বলে, খেয়াল অ্যাটেনশন সিক করতে হলে নিজের ক্ষতি করার কথা ভাবতাম না। হয়তো। লিসন নীর, আমি তোমার অনুভূতি, ভালোবাসা, ভালো লাগা যেটাই বলো না কেন, সেগুলো মোটেই হেয় করছি না। বরং তোমার এরকম একটা সিচুয়েশন দেখে আমার খারাপ লেগেছে। সান্ত্বনা বা সমবেদনা প্রকাশ করারও সুযোগ পাচ্ছি না, রাগ করবে ভেবে। থামে, অতঃপর গভীর দৃষ্টিতে নীরের দিকে তাকিয়ে বলে, লিস্টে প্রাক্তন আছে? প্রাক্তন শব্দটা যেন নীরের কাছে শোনা নতুন বাক্য। বুঝে উঠতে পারে না খেয়ার কথা, ওই অপরিপক্ক গলায় বলে, প্রাক্তন মানে? জানো না? নিজ চোখ সরিয়ে নেয় খেয়ার হতে। শুষ্ক ঠোঁট ভিজালো, মুখ ফুটে বের করে না কোনো কথা। খেয়া উঠে দাঁড়ায়, বনলতার চাপে রঞ্জিত ব্যাগটা কাঁধে নিয়ে শত স্ফীত কণ্ঠে বলে, যদি কোনো সমস্যা হয় পরিবারকে জানাও। আত্মহত্যার মতো ডিসিশন যেহেতু নিয়েছিলে, নিশ্চয়ই গুরুতর কিছু হয়েছে। যদি তাদের সামনে বলতে হেজিটেশন ফিল করো, তোমার কাছের কেউ থাকলে তাকে জানাও। তবুও জানাও, বিষয়টা সলভ করো। এসব ইমোশনালি হ্যারাসমেন্ট খুবই খারাপ জিনিস, বুঝতে পারছো?
তোমার বাবা মা কতটা ভেঙে পড়েছেন। আর হ্যাঁ, প্রত্যেকের মনে আমাদেরকে নিয়ে যে ইমেজটা ক্রিয়েট করেছো সেটা সংশোধন করো। বিষয়টা খুবই বাজে লাগছে দেখতে। বাই এনি চান্স এরপরেও বিষয়টা যদি উঠে আসে আমার সামনে, তখন আমি নিজ দায়িত্বে সেটা সলভ করব। এতে তোমার অতীত, বর্তমান, ভবিষ্যতে জড়িত থাকলেও আমার কিছু করা থাকবে না। আসি, টেক কেয়ার। কেয়া প্রস্থান নিতে পা বাড়ায়। দরজার সামনে 3 জন ব্যক্তির উপস্থিতি দেখে সে বিচলিত হওয়ার বদলে শুধু এক পলক তাকিয়ে হাঁটার গতি কমায়। অতঃপর মাথা নিচু করে কেবিন হতে বের হয়ে যায়। 3 জন ব্যক্তি স্পষ্ট অভিব্যক্তি দেখে সে এটুকু বুঝতে পেরেছে খানিকটা হলো তাদের মধ্যে চলা কথোপকথন শুনেছে ওনারা। মিসেস ফিরোজা এবং মহসিন আলী খান নীরের দিকে এগিয়ে গেল মোহাম্মদ আলী খান যান না সেদিকে। কেবিনে দরজা হতে একটু দূরত্ব বজায় রেখে দাঁড়ান তিনি। পকেট হতে ফোন বের করে সরাসরি কল লাগান মিসেস সালমাকে। মাহাদীপের জন্য সঠিক মেয়ে বাছাই করতে ভুল করনি তুমি। একজন মা হিসেবে সন্তানের জন্য সবসময় সঠিক সিদ্ধান্ত নিতেও কখনো পিছপা হওনি। আজ আমি বুঝতে পেরেছি কেন নাজিয়া ফিরোজা তোমাকে অপছন্দ করত। এত অভিযোগ কেন দিত তোমার প্যারেন্টিং নিয়ে। এনিওয়ে, প্রাউড অফ ইউ মিসেস খান, রিয়েলি প্রাউড অফ ইউ। স্নিগ্ধ বৈশাখীর শেষ সকাল, আকাশ শান্ত, সবুজে অরণ্য ঘেরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের 105 নম্বর রুমে চলছে বেশ পড়াশোনার আমেজ। অধ্যাপক আকাইদ ওসমান স্যার আজকে এককভাবে প্রেজেন্টেশন নেবেন জিনোম এডিটিং টেকনোলজির উপরে। আকাইদ ওসমান স্যার ঠান্ডা মাথায় ছাত্রছাত্রীদের কাবু করতে বেশ দক্ষ। তার সাবজেক্ট নাম্বার তোলা যেন এভারেস্টের চূড়ায় ওঠার সমান। পানার চুন একসাথে না মিশলেই তার ধারালো বাক্যতে জর্জরিত হয় প্রত্যেকে। চুপচাপ অপমান শুয়ে নাম্বারের নিলাম তুলে তবে শান্ত হতে হয়। মনে ভয় আর মাথায় দুশ্চিন্তা নিয়ে একাধারে সবাই নিচ্ছে শেষ মুহূর্তের প্রিপারেশন। এক হাতে কয়েকটা সাদা পেপার শিট, অপর হাতে ওয়াটার পট। কাঁধ হতে হাতের কবজিতে এসে পৌঁছানো টোটা ব্যাগ সামলে ঝড়ে গতিতে রুমে প্রবেশ করে খেয়া। প্রেজেন্টেশনের জন্য পরনে তার তাঁতের শাড়ি, হাই রঙের সাথে হালকা গোলাপি শেডের কম্বিনেশন মানিয়েছে বেশ দারুণ। চুলগুলোতে করেছে ফ্রেঞ্চ বেনি, হাতে গোল্ডেন শেডের মেটাল স্টাম্পের ফর্মাল ওয়াশ। সব মিলে গেট আপ তার 100-তে 100। আস্তে খেয়া, সব ভেঙে ফেলবি মনে হচ্ছে। কাম ডাউন। কাম হবে না, তবে ডাউন হবে নিশ্চিত বন্ধু। কাল রাত হতে প্র্যাকটিস করে যাচ্ছি, বাট কিছু মাথার মধ্যে থাকছে না। আমি সব ভুলে যাচ্ছি। বারে বারে কেন আমার সাথে এমন হয়? আমারও একই অবস্থা বন্ধু। তার উপরে কালকে তোর ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে। মনটা আমার ভীষণ খারাপ। জিনোম এডিটিংয়ের পরিবর্তে রিলেশনশিপ এডিটিং হলে ভালো হতো। কেয়া তার আসনে বসতে বসতে তিশার দিকে অগ্নি দৃষ্টিতে তাকায়। এই এক বান্দা দুনিয়ার যে কোনো কঠিন পরিস্থিতিতে থাকলেও তাদের ভাইয়া রিলেশন আর ঝগড়াটাকে টানবেই। অথচ আকাইদ ওসমান স্যার যখন অপমানে ঝুড়ি খোলে তখন ঠিকই চোখ দিয়ে পানি বের হয়। বজ্র কণ্ঠে আওয়াজ তোলে, এবারই শেষ। নেক্সট টাইম এই এমন প্রেজেন্টেশন দিব স্যার নিজে প্রশংসা করতে বাধ্য। 2 সপ্তাহ আগে থেকে প্রিপারেশন নিব। ভাইয়াটা সব বাদ। অথচ যেই লাউ সেই কোদো। খেয়া ওয়াটার পট হতে লম্বা সিপ নিয়ে শুকনো গলা ভিজিয়ে নেয়। পেটের মধ্যে সব পানি যেন তার অতল গহ্বরে হারিয়ে যাচ্ছে। এত পানি খাওয়ার পরও মনে হচ্ছে সে কোনোদিন পানির তৃষ্ণা মেটায়নি। হাতে আছে 10 মিনিটের মতো সময়। সাদা পেপার শিট বের করে চোখের সামনে তুলে ধরে অনবরত বিড়বিড়িয়ে মুখ নেড়ে যাচ্ছে খেয়া। গত 3 বছর হলো এই একক প্রেজেন্টেশন এসে মহামারী সংক্রমণে আক্রান্ত রোগীর মতো ভুগেছে। দলীয়তে তার কোনোভাবে ম্যানেজ করা যায়, কিন্তু এককে সে প্রত্যেকবারই বাজেভাবে ফেসে যায়। অপমানে তিক্ত হতেও তাই বাদ যায় না কোনো বাড়ি। কিন্তু আজ সে কঠোরভাবে মনস্থির করেছে যে করে হোক সুন্দরভাবে উপস্থাপন করবে, সুন্দরভাবে স্পিচ দিবে। কোনো ভয় নেই। এখন সে মেজর সাহেবের অঘোষিত অর্ধাংশী। মেজর সাহেবের যেহেতু ভয় নেই, তাই তারও ভয় করা উচিত নয়। ঘড়ি কাটার ঠিক 10টা। টং করে বেজে ওঠা বেলটা সমস্ত ক্লাসরুমের নিস্তেজতা দূর করে প্রবেশ করেন কালো স্যুটবুট পরিহিত আকাইদ ওসমান স্যার। মুখের ভাব গাম্ভীর্য আর চুলগুলোতে পাক ধরার কারণে
আসল বয়সের চেয়ে অধিক বয়স্ক লাগে তাকে। 40 কিংবা 41 এই তো। তারপরও দেখে মনে হয় আর কিছুদিন পরে হয়তো অবসর নেবেন। ওনার উপস্থিতি সরব হতেই সমস্ত ক্লাসরুম নীরবতার চাদরে ঢেকে যায়। কিছু ফর্মাল কাজ শেষে শুরু হয়ে যায় প্রেজেন্টেশন পর্ব। এক এক করে সামনে গিয়ে স্লাইডের সাহায্য দেওয়া হচ্ছে জিনোম এডিটিং টেকনোলজি সম্পর্কে বিশদ বর্ণনা। প্রথম 5 জন শেষে ডাক আসে শৈলী। গুটি গুটি পায়ে হেঁটে সামনে গিয়ে আধা ভাঙ্গা বলিতে কোনো মতে সে তার কার্যকলাপ সম্পূর্ণ করে। ছোটবেলা থেকে আবৃত্তিতে দক্ষ হওয়ার স্পেসে একটু কম ভোগান্তি পোহাতে হয় তাকে। পর্যায়ক্রমে তৃষা উৎস গল্পের পর্ব শেষ হয়। বাদ পড়ে রয়েছে এখনও খেয়া। নিজেকে সে ফাইনাল টাচ আপ দিতে ব্যস্ত। হাত পা যদিও মির্গি রোগীর মতো কাঁপছে, কিন্তু মনে ধরে রেখেছে অসীম বল। তার ডাক আসার পূর্ব মুহূর্তেই ডাক পড়ে ক্লাস টপার মিথিলা মেহবিনের। সাবলীলভাবে এগিয়ে যায় সে সামনে। মেয়েটার দুর্দান্ত উপস্থাপনা আর স্পিচে সবাই মুগ্ধ হয়। আকায়েদ ওসমান স্যার পর্যন্ত নির্দ্বিধায় তাকে করে ভূষয়ী প্রশংসা। খেয়া শক্ত চোখে তাকিয়ে থাকে মিথিলার দিকে। এই মেয়ের সবসময়ই এত ভালো পারফরমেন্স তার আগেই কেন করতে হবে? এই যে তার অভিভূত প্রেজেন্টেশন দেখে নিজের আত্মবিশ্বাস আস্থা সব লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছে। এখন সেগুলোকে ফেরত আনবে কিভাবে? দাদিবু বলে একজনের ভালো দেখলে আরেকজনের অনুপ্রেরণা পায়, কিন্তু কোথায়? সে তো শঙ্কার বিষণ্ণতা ছাড়া এই মুহূর্তে কিছু খুঁজে পাচ্ছে না। অনুপ্রেরণা তো বহু দূরে। এক গভীর দীর্ঘশ্বাসে পেপার শিটগুলো ভাঁজ করে উল্টো করে রেখে দেয় খেয়া। অশুভ মহেন্দ্রক্ষণে খুশবু কবির খেয়ার ডাক পড়ে। বুকের মধ্যে তুমুল ঘূর্ণিঝড় সৃষ্টি করে সে এগিয়ে যায় সামনে। ডেস্ক পেরোতে না পেরোতেই তার গলা শুকিয়ে কাঠ হয়ে আসে। জিহ্বা দ্বারা ভিজিয়ে কোনো ফল পায় না। ঠোঁট চোটে দগ্ধ হয়ে চৌচির করেছে। সামনে বসা পৃথার ওয়াটার পটের দিকে তার চোখ পড়ে। নিচু স্বরে বলে, পৃথা একটু ওয়াটার পটটা দাও তো। সরি খেয়া, একটুখানি পানি আছে, ওটা আমার লাগবে। খেয়া সরাসরি প্রত্যাখ্যান হজম করে স্টেডিয়ামে চলে যায়। পৃথার দিক থেকে অগ্নিদৃষ্টি সরিয়ে সে উপস্থাপন শুরু করার প্রস্তুতি নেয়। আর চোখে বাম দিকে তাকিয়ে দেখে স্যার সম্মুখে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সামনে শৈলী কল্প উচ্ছরা হাত মুঠো করে আত্মবিশ্বাস ধরে রাখার সাহস জোগাচ্ছে। খেয়া কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে খুলে ফেলে। ঠোঁট গোল করে নিঃশ্বাস ছেড়ে নিজেই পরিচয় পর্ব সম্বোধন করে। অতঃপর চলে যায় মূল বিষয়বস্তুতে। কাঁপা কাঁপা স্বরে উচ্চারণ করে, অশনি সংকেত বেজে ওঠে খেয়ার। মস্তিষ্কে যেটুকু বক্তব্য কষ্ট করে জমিয়ে রেখেছিল তা শেষ করার আগেই স্মৃতিশক্তি হারিয়ে ফেলে সে। নাম্বার 3-তে কী ছিল সেটাও যায় নিমিষে ভুলে। ঘড়ি কাটা ঘোরে, সময় পার হয়। নিজের নামে পুরোটা অংশ যেখানে সে মনে করতে অক্ষম, এই মুহূর্তে সেখানে জিনোমের ইতিহাস উপস্থাপন করা নিতান্তই বেমানান বিষয়। এই যাত্রা তবে এখানেই শেষ। খেয়া স্লাইডের দিকে না তাকিয়ে সরাসরি তাকায় গম্ভীর মুখ স্যারের দিকে। নির্দিষ্ট কিছু মিনিট অতিক্রম করতেই যখন সে তার পরাজয় মেনে নেয়, তখন ভেসে আসে কঠিনতম সুর। ধন্যবাদ আপনাকে। এক্সপেকটেশনের চেয়ে অধিক বলে ফেলেছেন। গত 2 বছরে নিজের পরিচয় পর্বই সীমাবদ্ধ ছিলেন, এবার তার ব্যত্যয় ঘটেছে। অন্তত 2টো লাইন কভার করতে পেরেছেন। খেয়া পোডিয়াম থেকে নেমে আসে। নিজের ডেস্কে এসে সবার আগ মুহূর্তে আবারও ভেসে আসে স্যারের তীক্ষ্ণ কণ্ঠ। ফলে সে না বসে দাঁড়িয়ে থেকে স্যারের কথা শোনে। আপনার বাবাকে ঢাকা শহরে প্রায় বিভিন্ন স্থানে সেমিনারে ভাষণ দিতে দেখি। পলিটিশিয়ান পারসন, যেহেতু এটা তার কাজের অন্যতম অংশ, বাট এই কোয়ালিটিজের 1/3 পরিমাণও তো আপনার ভিতরে বিদ্যমান থাকা উচিত। স্পিচে এত দুর্বল কেন? আপনার উচিত পলিটিক্সে যোগদান করে ওই দক্ষতা বাড়ানো, অথবা আপনার বাবার সঙ্গে থেকে নির্বাচন প্রচারণায় অংশ নেওয়া। দেখবেন এই যোগদানে আপনি একদিন ঐতিহাসিক স্পিচ দিয়ে সারা দেশে শোরগোল সৃষ্টি করে ফেলেছেন। ভালো নয় কি? আলতোভাবে খেয়া মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝাতে আকায়েদ ওসমান স্যার বলেন, ওকে শিট। খেয়া বসে পড়ে। পাশে থাকা শৈলীর দিকে তাকিয়ে নিরস কণ্ঠে ফিসফিসিয়ে বলে, সামনের প্রেজেন্টেশনে তুফান বইয়ে দিব। টপার সিআর সবাইকে পেছনে ফেলে দিব। এমপির মেয়ে হয়ে এমন ভাষণ দিব তোরা সবাই হা হয়ে যাবি।
আর এই স্যারকে আমি হার্ট অ্যাটাক করিয়েই ছাড়বো। বাজে বকা বন্ধ কর। তুই আর তৃষা এই বলে বলে 3টা বছর পার করেছিস, জীবনে কোনোদিনও প্রেজেন্টেশনে 2-এর ওপর মার্কস তুলতে পারিসনি। সামনের বার তোদের সব মার্কস আমরা দুজন নিব। এই অপমানের প্রতিশোধ নিয়েই ছাড়বো। তৃষা খেয়া পরস্পর হাত মিলিয়ে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়। চোখে মুখে তাদের বেজায় সিরিয়াসনেস, যেন তারা নিজেদের উদ্দেশ্য সফল করেই ছাড়বে। কিন্তু তাদের এই বদ্ধ প্রতিশ্রুতিতে হানা দেয় পিছু হতে এক মানবী দৃঢ় কণ্ঠে বলে ওঠে, 4th ইয়ারের লাস্ট প্রেজেন্টেশন ছিল এটা, আকাশ স্যারের। প্রতিশ্রুতি ভেঙে ফেলো। খেয়া তৃষা পরস্পর মুখ চাউচাই করে। এক মুহূর্তে তৈরি করা তাদের দৃঢ় সংকল্প তাসের ঘরে নেই ঝুরঝুর করে ভেঙে পড়ে। খেয়া ঠোঁট উল্টে উদাসী গলেই বলে, থাক, মন খারাপ করিস না, এমনিতেও আমাদের দ্বারা হতো না, অল্পতেই খুশি থাকি, এত মার্কস দিয়ে হবেটা কি। ক্লাস শেষ। আকাশে মেঘ জমছে ধীরে ধীরে। ঠান্ডা হাওয়ার গাছগুলো হেলে দুলছে। ঝড় বৃষ্টির আগমনে উত্তম সময়। আবার সঙ্গেও তাই পরিচিত সবাই। লম্বা করিডরের অগ্রপ্রান্তে দাঁড়িয়ে খেয়া, সঙ্গে তার শৈলী তৃষা। তাদের এমন রাস্তা অবরোধ করে দাঁড়ানোর কারণটা কিছুটা ধোঁয়াশার, হয়তোবা ব্যক্তি বিশেষের জন্য ঘটা করে রাস্তা ধরে রেখেছে। খেয়া বেনুনি হতে 2-একটা চুল কানের পিঠে গুজে নেয় আলগোছে। কাঙ্ক্ষিত ব্যক্তির আগমনী বার্তা পেতেই খেয়া নিজেকে ঝালিয়ে নেয়। কণ্ঠ পরিষ্কার করে গম্ভীর কণ্ঠে ডাক দেয়, পৃথা, এদিকে শোন তো। কিছু বলবে? বলার জন্যই তো ডেকেছি। কি বলবে? তোমাকে দেখলেই আমার ভাগ্নি আর শিয়ার কথা ভীষণ মনে পড়ে, জানো। চেহারায় মিল আছে? কাজে মিল আছে। মানে? কে মুখ লটকাই অতপর স্বাভাবিক হয়ে বলে, ও সবার থেকে চকলেট চিপস চেয়ে নেয়, কেটে কুটে হলেও নিয়েই ছাড়ে। কিন্তু কেউ ওর কাছে চাইলে বলো, আমি দিব না, এটা আমি খাবো। কি বোঝাতে চাইছো তুমি? আমি আরশিয়ার মতো? আরশিয়ার চেয়েও বাচ্চা, নার্সারির বাচ্চা। কিছু চাইলেই বলো, আমি খাবো, আমি খাবো। শোনো, একটা কথা বলি, সাহারা মরুভূমি চিনো? গুড। একদিন তুমি সেই সাহারা মরুভূমিতে আটকে পড়বে, উত্তপ্ত বালির মধ্যেখানিতে একদম, যার চারপাশ জুড়ে কোনো জনমানব থাকবে না। যেদিকে চোখ যাবে শুধু থাকবে বালি আর বালি। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সূর্যটা বেঁকে শুধু তোমাকেই রোদ দেবে। এক ফোঁটা পানির জন্য হাহাকার করবে, কান্না করবে। ঠিক সেই মুহূর্তে আমি 2 হাতে 2টো ওয়াটার পট নিয়ে তোমার সামনে ঘুরঘুর করব। একটু পরপর তোমাকে দেখিয়ে খাবো। তুমি অনুনয় করে আমার কাছে চাইবে, আমি বলবো সরি, এইটুকু আমারই লাগবে, দেয়া যাবে না। অতপর পানির অভাবে তুমি জ্ঞান হারিয়ে ফেলবে। মরে যাওয়ার কথা বললাম না, নাও, একটু হলেও দয়া দেখালাম। পৃথা বিস্মিত চোখে খেয়ার কথাগুলো গ্রহণ করে নেয়। তার চোখের পাতা একদম স্থির, মুখ হয়তো হাওয়ার পথে, বের হয় না একটা কথাও। সব মিলিয়ে পৃথা হয়ে যায় পাথর। খেয়া মুখ ঘুরিয়ে সম্পূর্ণ অগ্রাহ্য করে শৈলী তৃষার সঙ্গে করিডোর ছেড়ে শীতে নেমে যায়। কথার বাণে থমকে থাকা পৃথার দিকে তাকায়ও না একটা বারও। ঝড়ো হাওয়া বইছে, কিন্তু বৃষ্টির দেখা নেই। ভার্সিটির লেকের ধারে দাঁড়িয়ে শীতল হাওয়া গায়ে মাখাচ্ছে খেয়া। শৈলী তৃষা উৎসরা সবাই চলে গিয়েছে। আব্দুল্লাহ আঙ্কেল দেরি করে আসাতে তার বাসে ফেরার বিলম্ব ঘটে। এখন আঙ্কেল গাড়ি এনে প্রধান ফটকের সামনে রেখে চলে গিয়েছে। ঠিক এই সুযোগটা লুফে নিয়েছে সে। আছে বৃষ্টির অপেক্ষায়। কত বছর পার হলো, বৃষ্টিতে মনের মতো করে ভেজা হয় না, স্বচ্ছ পানি গায়ে মাখা হয় না, সবুজের মাঝে বৃষ্টির স্নিগ্ধতা উপভোগ করা হয় না। আজ এইসব ইচ্ছেগুলো পূরণ করবে খেয়া, নিজেকে একটু সময় দিবে। এর ফাঁকে ফাঁকে মেজর সাহেবকে নিয়েও অবশ্য ভাববে। এটা এখন ম্যান্ডেটরি সাবজেক্ট হিসেবে হয়ে গেছে তার কাছে। মৃদুভাবে মেঘের গরম গরম আওয়াজ হয়। চারপাশে জুটি বেঁধে সবাই বৃষ্টির ছোঁয়া নিতে অপেক্ষারত। খুঁজে খুঁজে দেখতে গেলে খেয়া আর 2-1জন ব্যতীত সবাই প্রায় যুগলবন্দি। কেউ কেউ রঙিন ছাতায় আগলে রেখেছে তাদের প্রিয়তমাকে। খেয়ার মন খারাপ হয়, ঠোঁটের কোণে প্রফুল্ল হাসি তার লেগে থাকে। ওরা বাস্তবে ওদের ভালোবাসার মানুষের সঙ্গ অনুভব করছে, আর সেই কল্পনায়। এই তো পার্থক্য। সে নিজে জীবনটাকে যতটা খোলামেলা পৃষ্ঠায় ওড়াচ্ছে, লৌহ মানবটা তো সেটাও পারছে না। সেই বন্দুক যুদ্ধ আর ময়দানে নিজেকে রেখেছে নিবদ্ধ, অথচ এতে ওনার কোনো আফসোস নেই কোনো কার্পণতা। সব কিছুকে সাফি দেশটাকে রেখেছে সবার উপরে।
অবশেষে অপেক্ষার প্রহর কাটে। সৃষ্টিকর্তা দয়া করে জমিনে চেয়ে থাকা মানুষদের উপর হুকুম জারি হতেই আকাশ হতে বর্ষণের আভাস মিলতে শুরু করে। আশেপাশে সবে যে যার মতো উচ্ছ্বাসে ডানা মেলে। কেয়া হাতের মুঠোয় গাড়ির চাবিটা রেখেছে শুধু। ব্যাগে ফোন, যাবতীয় জিনিস তার গাড়িতে রাখা। সবার দেখা দেখি দুহাত দুদিকে প্রসারিত করে সেও ডানা মেলে। মেঘের আকাশে ভেজেই নিজেকে। বৃষ্টির কণা এসে মুখে বিন্দু বিন্দু মুক্ত গড়ে তোলে। কিছুটা সময় অপার স্নিগ্ধতায় কাটে। অতঃপর জ্বলন্ত আচর, সেই দিনের মতো একই অনুভূতি, একই ব্যথা। কেয়া চোখ খুলে ফেলে। মুখ হতে অস্পষ্ট বের হয় আপনা আপনি। দুহাত সংকুচিত করে সে সাথে সাথে ঘাড় ঘোরায়, যে যার কাজে মত্ত। চোখে পড়ে না এই মুহূর্তে কে তাকে এমন অগ্নি দগ্ধের মতো আঁচড় দিয়ে গেল। ঘাড়ে পিঠে হাত দিয়ে অনুভব করে আঁচড়ের গভীরতা। হাত সামনে আনতেই দেখে তাতে বৃষ্টির কণার বদলে টকটকে রক্তের ছোঁয়া। সেদিনের চেয়ে দ্বিগুণ জোরে লেগেছে আজকে। ভীষণ ব্যথা। বৃষ্টির পানি পড়ে যেন আরও আগুনের মতো জ্বালিয়ে দিচ্ছে। খেয়ার চোখ দিয়ে পানি বের হতে থাকে, ঠোঁট কাঁপতে থাকে অনবরত। আপু, খেয়া বাম পাশে তার ব্যথা কাতর মুখ ঘোরাতে দেখতে পাই এক জুনিয়র মেয়েকে। মেয়েটাও তার মতো হয়তো বৃষ্টি মাখছিল, সম্পূর্ণ গাত্র ভেজা। আপনার পিছনে একজন লোক কালো হুডি পরা কয়েক সেকেন্ডের জন্য দাঁড়িয়েছিল। উনি আপনাকে এমন আঁচড় দিয়ে চলে গিয়েছেন। তুমি দেখেছো? হ্যাঁ, হুট করে আমি তাকাতেই দেখেছি। ফেস চিনতে পারবে? হুডিতে ঢাকা ছিল, ফেস দেখতে পাইনি। আমার মনে হয় আশেপাশেই আছে। উদ্দেশ্য প্রণীত কাজ এটা হয়তো। আপু, ব্লিডিং হচ্ছে তো অনেক। কেয়া মেয়েটাকে এক সাইডে এনে দাঁড় করে। পিছনে বেনি সামনে এনে বলে, দেখো তো নখের আঁচড় কিনা। মেয়েটা খেয়ার ঘাড়ে পিঠে তৈরি হওয়া ক্ষত দেখে চোখ বন্ধ করে ফেলে। বিভৎস লাগছে দেখতে, একদম গর্ত হয়ে আছে শুভ্র পিঠের চামড়া। 3টা সমান দাগ, মনে হচ্ছে ধারালো কিছু দিয়ে আঁচড় দিয়েছে। নখের আঁচড় এতটা গভীরভাবে বিঁধবে না। খেয়া এলোমেলো হাতে বেনি খুলে ঘাড়ের অনবিত অংশটা আবৃত করে চোখের কানে শোতে বেয়ে পড়া জলগুলো বৃষ্টির পানিতে গাঢ় হলো, পাত্তা দেয় না সে। শাড়ি কুচি ধরে দ্রুত পা বাড়ে। ভেজা শাড়ি, ভেজা চুলে ড্রাইভিং সিটে বসতেই খেয়ার ব্যাক মিররে চোখ পড়ে। কালো হুডি পরা দুটো লোক পিছনে গাড়িতে উঠল মাত্র। উদ্দেশ্য যে তাকে ফলো করা বেশ বুঝতে পারছে। খেয়া কাল বিলম্ব করে না এক মুহূর্ত। প্রধান ফটক হতে গাড়ি ঘুরিয়ে বের করে সে সোজা উঠে যায় মূল রাস্তায়। স্টিয়ারিংয়ে হাত রেখে বাড়তে থাকে গাড়ির গতি। বৃষ্টির দাপটে জলকণাগুলো উইন্ডো শিল্ডের সাহায্য গড়িয়ে পড়তে থাকে নিচে। বৃষ্টির ঘন ঘটায় পাশ দিয়ে সাই সাই করে ছুটেছে ঢাকাগামী বাস ট্রাক। সাবার শেষে গাবতলি প্রবেশ করতেই পিছনে গাড়ির গতি বাড়ে। খেয়ার গাড়ির সাথে জলভাবে দেয় ধাক্কা। খেয়া কিছুটা নাজুক হয়ে উঠল, পর মুহূর্তে নিজেকে সামলে নেয়। ব্যাগ হতে সমানে ফোন ভাইব্রেট হচ্ছে, কিন্তু ধরার অবস্থানটুকু তার নেই। কুকুর যেমন বেসামাল হয়ে ধাওয়া করে মানুষকে, পিছনের গাড়িটাও তার প্রতিরূপ। হিংস্র গর্জন তুলতে থাকে, যেন পিষিয়ে মেরে ফেলাই তাদের লক্ষ্য। খেয়া বাম হাত দ্বারা ব্যাগ হতে কোনো মতে ফোনটা বের করে। মেজর সাহেবের ফোন দেখেই স্তিমিত নেত্রে তাকায়। কল রিসিভ করা মাত্রই ফোনটা সেন্টার কনসোলের উপরে রেখে ডুকরে কেঁদে ওঠে সে। ঠিক আছে তুমি? ওরা খেয়া কান্না মিশ্রিত কণ্ঠে কোনো কথা মুখ হতে বের করতে পারে না। চোখ দিয়ে বাইরে বর্ষণের মতোই বৃষ্টি ঝরতে থাকে তার অনবরত। ফোনে অপর পাশ হতে শক্ত ধারালো কণ্ঠ ভেসে আসে, শান্ত হও। তুমি কি পেছনের গাড়িটাকে ডিফেন্ড করতে পারবে? না। সাহস করো। আমার ভীষণ কষ্ট হচ্ছে। গাড়ির স্পিড কমাও। ওরা ধরে ফেলবে। আমি যেটা বলেছি সেটা শোনো। গাড়ির স্পিড কমাও খেয়া। মেজর সাহেবের চড়াও গলায় উচ্চারিত প্রতিধ্বনি খেয়াকে ভীত করে তোলে। কানার বেগ কমিয়ে সে এক পলক পিছনে তাকিয়ে গাড়ির গতি কমায়। কমিয়েছি। ব্রেক কষে গাড়ি থামাও। খেয়া মাহাদীপের কথা অনুযায়ী কাজ করতে থাকে। পিছনে গাড়িটা খেয়ার গাড়ি থামানো দেখে আরেকবার ধাক্কা দেওয়ার পরিকল্পনা বদলে ফেলতে উদ্যত হয়। গিয়ার চেঞ্জ করো, রিভার্সে নাও। নিয়েছি। স্পিড বাড়াও যতটাতে তুমি সক্ষম। খেয়া গাড়িকে পিছনের দিকে চালাতে শুরু করতে করতে স্পিড বাড়তে থাকে। ব্যাক মিররে যখন দেখতে পাই উক্ত গাড়িটা তার গাড়ির চেয়েও কম গতিতে, তখন ভিতরে শক্তি আসে, সাহস আসে, ভিতরে জোর অনুভব করে। এতক্ষণে পাশবিক যন্ত্রণার বিনিময় ওসুল করতে এসে স্টিয়ারিংয়ের হাতল শক্ত করে ধরে। পিছনের গাড়িটা সামনের গাড়ির হুট করে এমন পরিবর্তন দেখে গতি বাড়ানোর আগেই ধাক্কা খায় জোরে সোরে।
পিচ্ছিল রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যেতে যেতে রাস্তার পাশে বিলবোর্ডে গিয়ে আঘাত হানে। খেয়া গাড়ি থামায়। অধিক গতি হতে হুট করে গাড়ি থামাতেই উইন্ডোর সঙ্গে বাড়ি খেয়ে খেয়া তার কপাল কেটে যায় খানিকটা। চোখ মুখ কুচকে সে ব্যথা শুয়ে যায়, মাথায় ঝিমঝিম করে ওঠে। দুহাতে মাথার দুপাশ ধরে চোখ বন্ধ করে থাকে কিছুক্ষণ। বৃষ্টির ক্ষণকালে কালো রঙের টটয়ে জিপ হতে গম্ভীর মানবটি বের হয়। ঝড় বেগে রাস্তায় ছুটতে থাকা গাড়ি অতিক্রম করে সে এসে পৌঁছে তার প্রিয়সী গাড়ির কাছে। ঠিক আছো? অতি পরিচিত পুরশালী স্বর, কনক ঘুরে একদম নিকটে। কেয়া বিদ্যুৎ বেগে চোখ খোলে। অধিক প্রতীক্ষিত প্রিয় পুরুষের দেখা হঠাৎ পেতে সে অস্থির হয়ে ওঠে। দরজা খুলতেই মাহাদীপ বাধা দেয়। একটু ওয়েট করো, বের হবে না। কোথায় যাবেন আপনি? এখানেই, গ্লাস নামাও। খেয়া দ্রুত হাতে গ্লাস নামায়। মাহাদীপ খেয়াকে পিছন ঘুরতে বলতে খেয়া করুণ চোখে অপারগতা জানায়। কে করেছে? খেয়া নির্নিমেষ চোখে তাকিয়ে থাকে। এক নজর উল্টো পড়ে থাকা গাড়ির দিকে তাকাতেই মাহাদীপ বুঝে নেই অব্যক্ত কথা। বের হবে না, গ্লাস উঠাও। মাহাদীপ শার্টের হাতা কোনোই অবধি টেনে চলে যায় মাত্র বিধ্বস্ত হয়ে পড়ে থাকা গাড়ির দিকে। বৃষ্টির তোড়ে আশেপাশে চলন্ত গাড়ি দু একটা সেকেন্ড দাঁড়িয়ে থেকেই আবার চলতে শুরু করে। কারো সময় নেই এক মুহূর্তে দাঁড়ানোর। খেয়া গ্লাস ওঠায় না। রাস্তার একধারে দাঁড়িয়ে থাকা গাড়ির মধ্যে হতে দেখতে থাকে তার মানবটাকে। পরিহিত ফরেস্ট গ্রিন শার্টটা ভিজে গেছে তার পুরোপুরি। সুটাম দেহের সাথে লেপটে গিয়েছে। হাতের পেশিগুলো ফুলে ফেপে উঠেছে অদম্যভাবে। মাহাদীপ উল্টো পড়ে থাকা গাড়ির ভিতরে হতে টেনে হিঁচড়ে বের করে একজনকে। অপরজন পিষ্ট হয়ে আছে ইতিমধ্যে। রাস্তার নিম্ন প্রান্তে যেতেই কালো হুডি পরা ব্যক্তিটির হাতে ধারালো প্লেটে নাই চেনের আঁচড় লাগে তার হাতে। স্বাভাবিকও দৃষ্টি মেলে দেখে নেই চেনের খাজে রক্ত স্পর্শ। মুহূর্তেই মুখোপই সাফা আসে হিংস্রতার। কালো হুডি পরা ব্যক্তিটি মাহাদীপকে প্রতিহত করতে উঠে বসতেই মাহাদীপ হাত মুছে ডান পাশে হাত পাশে নিয়ে যায়। হাতের কবজির মাঝখানে ধরে নিচের দিকে টেনে ধরে। বিভৎস কায়দায় হাত পাজরে ধরতেই লোকটা গঙ্গানির আওয়াজ বের করে। মাহাদীপের চোখ লাল হয়ে উঠেছে। মুখ কাঠিন্যতায় মোড়ানো। ইস্পাতে নাই মনে স্পর্শ করে না কারোর করুণ সুর। পকেট হতে ধারালো ছোট সুইস আর্মি ছুরি বের করে সে পিছনে ঘুরে তাকায়। গাড়ি হতে নেমে আসা রমণীর অনর্গল বাধা বাণী তাকে আর লক্ষ্যভ্রষ্ট করতে পারে না। তীক্ষ্ণ চোখে খেয়াকে অন্যদিকে তাকানোর ইশারা করে। খেয়া বিমূঢ় হয়ে মুখে হাত দেয়। মাহাদীপ চক্ষু দৃষ্টি এড়িয়ে সে সরে দাঁড়ায়। বৃষ্টির মাত্রা কমে আসলেও শরীরে অঝোর কাঁপুনি তার থামে না। হুডি পরা ব্যক্তিটার ডান হাতের তালুর মধ্যভাগ টান টান করে ধরে মাহাদীপ। অতঃপর হাতের মধ্যেখানে ধারালো ছুরির অগ্রপ্রান্ত ঢুকিয়ে বের করে। ক্রমাগত খুঁচিয়ে খুঁচিয়ে বের করে ফেলে মাংস। হাতের পিছন পৃষ্ঠ ফালা ফালা হয়ে আসে। লোকটার মুখ হতে আওয়াজ তিতিমিস্ত করতে এক হাত দিয়ে মুখ চেপে ধরে তার। মাহাদীপ মুখ খোলে, বজ্রনাথ কণ্ঠে উচ্চারণ করে। দায়বদ্ধতার কারণে এই হাত আমি তোর থেকে বিচ্ছিন্ন করতে পারলাম না। নাটকের শেষ নিঃশ্বাস ত্যাগ করার সুযোগ করে দিতে পারলাম, কিন্তু যা করেছি তাতে সারা জীবন মনে রাখবি মাহাদীপের ব্যক্তিগত জায়গায় হাত দিলে সেই হাতের কি অবস্থা হতে পারে। যার গায়ে আজ স্পর্শ করেছিস তার দিকে কাল চোখ তুলে তাকালে সেই চোখেরও এই অবস্থা হবে। তোর বাপ দাদা এবং চাচাকে বলে দিস। মাহাদীপ উঠে দাঁড়ায়। পায়ে পরিহিত হোয়াইট স্নিকার্স দিয়ে ক্ষত বিক্ষত হাঁটতে পিষে দেয় শেষবারের মতো। রক্তের ছোপ ছোপ দাগ উঠে আসে তার জুতোর গায়ে। পকেট হতে টিস্যু বের করে হাত মুছে নেয়। নিচের অগ্নিদগ্ধ রূপকে কিছুটা সময় নিয়ে স্থির করে সে এক জাম্পে রাস্তায় উঠে আসে। খেয়ার স্থির চিত্রে লোচনে ব্যাঘাত ঘটে। চোখ তুলে তাকিয়ে দেখে কিছুক্ষণ আগের হিংস্র রূপের মানবটাকে, যার এই মুহূর্তে মুখোপই ঠান্ডা বৃষ্টির মতো, কোনো উত্তপ্ততার লেশ নেই। চোখের বর্ণ লাল হলেও সে চোখের ভাষা শান্ত। মাহাদীপ খেয়ার মুখের উপর ভেসে থাকা চুলগুলো সরিয়ে কানের পিঠে গুজে দেয়। বাম পকেট হাতে অবশিষ্ট টিস্যু দিয়ে কপালের ক্ষতটাও শব্দবনে মুছে দেয়। এক স্বল্প সময়ের কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত হওয়া মানবী তার প্রিয় পুরুষের ছোঁয়ায় জলে ডোবায় চোখ। মাহাদীপের সিক্ত শার্টের কোণে মুখ লুকিয়ে অস্পষ্ট স্বরে আওড়ায়। আপনার কঠিন রূপকে আমি ভয় পাই মেজর সাহেব। মুদ্রার এ পিঠে আপনি এত দুর্ভেদ্য কেন? এক মুহূর্তে মনে হয়েছে আমি আপনাকে এখনো পড়তে শিখিনি। আমি তোমাকে বারণ করেছিলাম গাড়ি হতে বের না হতে। বের হলে কেন? বের না হলে কখনো জানতাম না আপনি দু আতলে গড়া মানুষ। আমি একটাই মানুষ, এই কঠিন সত্তাই আমার আসল রূপ। ব্যক্তিগত জীবনে খুব রেয়ার পার্সনদের সামনে আমাকে নরম হতে হয়।
আই রিপিট, রেয়ার পারসন, নট এ কমন পারসন। ইউ আর ওয়ান অফ দেম। আমার পেশা আমাকে এর চেয়েও বেশি কঠোরতা শিখিয়েছে, যেটা আমি প্রতিনিয়ত ফলো করি। বাট একটা জায়গায় এসে আমাকে সেসব ভুলতে হয়। এমন ডাইভার্সিটি মেইনটেইন করতে কষ্ট হয় না? আমরা যারা দেশের জন্য কাজ করি তাদের কাছে কষ্ট ওয়ার্ডটাই মিনিংলেস। সহনশীলতার অনুশীলন করতে হয় প্রচুর। কেয়া মুখ তুলে তাকায়। মাহাদীপের তীক্ষ্ণ চোখ জোড়ার দিকে চোখ রাখে। পিছন পিঠ পুড়ে ছাই হয়ে যাচ্ছে, তবু সে নিজেকে ধরে রাখে অদম্য মনোবলে। কিঞ্চিত পরিমাণে টলে না, চোখে জল থাকলেও ঠোঁটে শুষ্ক হাসি টেনে বলে, বিষাদের জীবন। ইয়েস, আই সেড। ঘন অন্ধকার নেমেছিল একটু আগে, এখন আলোতে চোখ মেলতে পারছি না। অন্ধকার কাটে আলোতে, এটা একটা ইউনিভার্সাল ফ্যাক্ট। আমি সেটা ধারণ করার চেষ্টা করছি। আপনাকে আমি পরাজিত করতে চাই এই যুক্তিতেও। মাহাদীপ কেয়ার চুলগুলো সরিয়ে আঁচল টেনে কাঁধে তুলে দেয়। কণ্ঠে শীতলতার ভাঁজ এনে বলে, আমি আপনার বিপক্ষে হার মানতে বাধ্য ম্যাম। আপনি শুধু আপনার অ্যাবিলিটিকে প্রপার ইউজ করবেন, বাকিটুকুর জন্য আমি আছি। ভয় পাবেন না, মিসেস মেজররা ভয় পায় না। রাস্তার পাশে পার্ক করা দুটো গাড়ির কারণে বাকি যান চলাচলে অসুবিধা তৈরি হয়। রুলস ব্রেক হওয়ার কারণে ট্রাফিক কল আসতেই মাহাদীপ খেয়াকে নিরাপদে দাঁড় করিয়ে গাড়ি দুটোর দিকে ছুটে যায়। খেয়া কণ্ঠ বাড়িয়ে বলে ওঠে, আজ কি পেরেছি আমি কিছুটা দূর হতে ভারী পুরুষালী কণ্ঠ ভেসে আসে। ইয়েস, পেরেছেন। ইউ কুইন ডিজার্ভ এ ক্রাউন।